অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব মাসুদুর রহমান স্যার। তো মাসুদুর রহমান স্যারকে জোর করতালির মাধ্যমে মঞ্চে ডেকে নিয়েছি। প্লিজ বিজ্ঞান উনি মঞ্চে আসা পর্যন্ত করতালি চলবে। চলো চলো, আমরা কিন্তু ঝিমাই গেছি, একটু আমরা আবার উজ্জীবিত হই। ধন্যবাদ খালেদ ইব্রাহিম ইমন। আগামীকাল সপরিবারে মালয়েশিয়া বেড়াতে যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে। যাই হোক, আমি এত সুন্দর কথা শুনছি, আমিও পিছনে বসে বসে শুনছিলাম, মনে করছিলাম আজকে হয়তো বলতে হবে না কিছু। যাক, এখানে আমরা এই প্রথম আসছি আজকের এই প্রোগ্রামে। কারা কারা একটু হাত উঠাবো? অনেকে আছে। তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা নতুন আসছেন তাদের জন্য একটা সেরকম করতালি দিন। কেন এটা জানলাম, আমিও কিন্তু আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি হাত উঠিয়ে। আমিও একদিন আপনাদের মধ্যে এরকম হাত উঠিয়েছিলাম। আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার এক বন্ধু এরকম দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল এই আলোচনাটা শোনার জন্য। তা আমি একদিন শুনে, আমার আজকে অনেকে প্রশ্ন করছেন, আমার মনে অনেক প্রশ্ন আসছে, তবে প্রশ্ন সবাই দেখলাম খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। আমি কিন্তু খুব বাজে বাজে প্রশ্ন করেছি, তারপরও বিরক্ত হয়নি, কারণ আমার ভিতরে এরকম একটা মানে আমাদের দেশের পরিবেশগত কারণে একটা ধারণা ছিল বিমান তো শুধু আনিস দিস না, ওরা শুধু আনে কিন্তু দেয় না। যদিও আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, 100 মার্কস ছিল বিমার উপরে, তবে কাজ করার জন্য পড়িনি, পাস করার জন্য পড়েছি। বিমার লোক দেখলে দূরে থাকতাম, সেই ব্যক্তিটা এখন বিমার কথা বলছি। তো বাংলাদেশে বিমাতে বিমা যে এতটা আপগ্রেড হয়েছে, এই তথ্যগুলোই আমার কাছে ছিল না। এখন আমাদের দেশের অনেকের কাছেই এটা একটা ধারণা আছে। এখন পর্যন্ত কিন্তু বিমার আপগ্রেড ইনফরমেশন গুলো অনেকের কাছে নেই। এটা গভর্নমেন্ট চাচ্ছে এটাকে আমাদের দেশে খুব সহসা ম্যান্ডেটরি করে ফেলবে, এবং এটা ম্যান্ডেটরি যেহেতু চিন্তায় আসছে, ম্যান্ডেটরি হয়ে যাবে। কারণ উন্নত বিশ্বগুলোতে অলরেডি ম্যান্ডেটরি আছে। আমাদের দেশে যেমন এখন জন্মের পর কিছু কিছু ভালো হসপিটালে জন্মের পর সাথে সাথে জন্ম নিবন্ধনটা করে ফেলে। উন্নত বিশ্বগুলোতে জন্মের পর তার বিমাটাও হয়ে যায়। আমাদের দেশে যখন ম্যান্ডেটরি হয়ে যাবে তখন কিন্তু বিমার বাইরে কেউ থাকবে না। এই জন্য অনেকের কাছে আমরাও কথা বলতে এখন গেলে এরকম কথা শুনতে হয় মাঝে মাঝে, ভাই বিমা টিমা আমি করি না, বিমা টিমা আমি করবো না। তো বিমার সাথে টিমাটা কি এটা তো বুঝি না, কিন্তু এর সাথে মিলিয়ে অনেকে বলে। কিন্তু এটা সত্য, যে ব্যক্তিটা আজকে বলছে বিমা টিমা করি না, ওই ব্যক্তিটা আমাকে খুঁজবে আর কিছুদিন পর। কারণ বিমাটা যখন ম্যান্ডেটরি হয়ে যাবে তখন কিন্তু বিমা করতে বাধ্য হবে, যখন আটকে যাবে উপায় নেই। যেমন আমাদের ঘরে গভর্নমেন্ট পাঠিয়েছিল এই ন্যাশনাল আইডি কার্ড করার জন্য। আমরা অনেকে এটাকে ন্যাশনাল আইডি কার্ডটাকে বলে ভোটার আইডি বলি না। বাসায় পাঠাইছে, অনেকে বলছে ভাই আমি প্রয়োজনে ভোট দিব না, আমার এই কার্ডটার দরকার নাই। কিন্তু যারা এই কথাগুলো বলেছিল তারা কিন্তু আজকে বাধ্য না, অনেক পয়সা খরচ করছে। ইউনিয়ন পরিষদে যে সেই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকছে, কিভাবে করা যায় সঠিকভাবে গেলেই বলে ভাই আপনার জন্ম নিবন্ধনটা নিয়ে আসেন। আরে ভাই জন্ম নিবন্ধন এখন কোথায় পাবো? করতে হবে। তার মানে এটা যেহেতু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, আপনি এটা ছাড়া কি কোনো কাজ করতে পারবেন? কোনো কাজ করা যাবে না, মুভমেন্টই করা যায় না। আমি কক্সবাজার টেকনাফ ওই অঞ্চলে দেখেছি, ওই অঞ্চলে যারা আমাদের দেশি বাংলাদেশি, ওরা পকেটে আইডি কার্ডটা রাখে, ন্যাশনাল আইডি কার্ড। কেন রাখে? যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে রোহিঙ্গা বলে। এখান থেকে বাঁচার একমাত্র উপায়, না হলে পুলিশ ধরে নিয়ে যাবে, বলে ভাই কার্ড বাড়িতে আছে, আগে আসেন, পরে বাড়ি থেকে না দেখাই। এই জন্য ওরা দেখছি পকেটে আইডি কার্ডটা রাখে। এবং এখন ট্রেনের টিকিট কাটতে গেলেও আইডি কার্ড লাগে, লাগে না? তার মানে আইডি কার্ডটা ছাড়া এখন একদম অচল। কি করতে যাচ্ছেন, আইডি কার্ড লাগবেই। আপনাকে একজন চেক দিয়েছে, ব্যাংকে গেলে টাকাটা দিয়ে দেওয়ার কথা, ওনার ব্যাংকে অ্যাভেলেবল টাকা আছে,
তারপরে বলে যে আপনার আইডি কার্ড ফটোকপি দিয়ে যান। তার মানে আইডি কার্ডটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। বিমাটা যখন ম্যান্ডেটরি হয়ে যাবে, বিমা ছাড়া কিছু করতে পারবেন না। যাই করতে যান তাতেই বলবে আপনার পলিসি নাম্বারটা দেন। এইভাবেই বিমাগুলো এগিয়ে যাচ্ছে। আমরা চিকিৎসার জন্য হসপিটালে যাই, এখন অলরেডি কিছু কিছু হসপিটাল হয়ে গেছে যেখানে পলিসি নাম্বারটা যখন দিবেন তখন আর আপনার কাছ থেকে কোনো টাকা যাবে না। কিন্তু আমাদের দেশে যখন চিকিৎসা করতে হসপিটালে যাই, যত সিরিয়াস রোগী নিয়ে যাই, আগে বলে যে কাউন্টারের দেখা করে আসেন, না হলে চিকিৎসাই শুরু হয় না। বিশ্বাস করেন আমাদের দেশে সেটা হয়ে যাচ্ছে এবং আমাদের কোম্পানি সেদিকে এগিয়ে যাচ্ছে। শুধু পলিসি নাম্বার দিয়ে হসপিটালে যাবেন, পলিসি নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে। তার মানে ওইদিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশে। আমাদের আত্মীয় স্বজন সকলেরই আছে, যখন দেশে আসে বেড়াতে বিদেশ থেকে, বলে যে আয়সা ভাই ওই দেশে কি আরাম, চিকিৎসা করো সব সরকার দেয়। আসলে সরকার দেয় না, দেয় বীমা কোম্পানিগুলো। উনি এখানে যেই চাকরি করুক, ব্যবসা করুক, ওনার অ্যাকাউন্ট থেকে বীমার টাকাটা কেটে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমাদের এখানে এটা হয়ে যাবে, প্রত্যেকটা লোক বীমার আওতায় আসবে। এবং অনেকে প্রশ্ন করেন ভাই হতদরিদ্র রাস্তায় ঘুমায় তাদের কিভাবে বীমা করবেন, তারা টাকা দিবে কোত্থেকে, তারা প্রিমিয়াম চালাবে কিভাবে? ওদের জন্য গভর্নমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই পায়, সাহায্য পায়, পায় না? ওদেরকে প্রয়োজনে এইডের আওতায় এনে তাদের পলিসিটা চালানো হবে। খেয়াল করবেন আমাদের দেশে প্রতিদিন এরকম ঘটনা দেখি। গত ঈদেও দেখেছেন আপনারা, অনির্ধারিত অনেকগুলো ঘটনার কারণে অনেক লোক আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। তারা আনন্দ করার জন্য পরিবার নিয়ে বাড়িতে যাচ্ছিল, আনন্দ রাস্তায় শেষ হয়েছে না এরকম ঘটনা? শত শত লোক মারা গিয়েছে। এবং আমি দেখেছি অনেক জায়গায় রাস্তায় ডেড বডিটা পড়ে আছে, নিচ্ছে না। কেন নিচ্ছে না? বলে ইউনূস সাহেব আসবে অথবা ডিসি সাহেব আসবে, 10,000 টাকা দিবে, 15,000 টাকা দিবে, এই টাকাটার জন্য বসে আছে। এই টাকাটা দিলে লাশটা নিয়ে কোথায় যাবে? বাড়িতে যাবে। বিশ্বাস করেন ওই লোকটার যদি আজকে বীমা থাকতো, বীমা কোম্পানি সেই বডি বাড়িতে নিয়ে যেত, টাকা বাড়িতে দিয়ে আসতো, ক্যাশ টাকা দিয়ে আসতো। এটা আমরা এই সুযোগগুলো আমাদের দেশে আছে, কিন্তু আমরা অনেকেই জানি না। আপনাদের প্রতি আমার একটা আহ্বান, বিশ্বাস করেন আমিও বীমার প্রতি যখন নেগেটিভ ছিলাম, নিজে নেগেটিভ থাকার কারণে জানতে চাই নাই। যখন জেনেছি, আমি যখন বীমা করার সিদ্ধান্ত নিয়েছি, আমি যখন পলিসি করেছি, বুঝে শুনে করেছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আমার কারণে বীমা করেছে। বলে যে তুমি বলছো, তুমি বলছো, কেউ বলে তুই বলছো, কেউ বলছে আপনি বলছেন বিধায় আমি বীমাটা করলাম। কিন্তু এখন 2-4 বছর যখন হয়ে গেছে, এখন বলে ভাই কাজটা কিন্তু ভালোই হয়েছে। এখন ওই 2-4 বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর কিন্তু ওই লোকটা এটার প্রতি একটা প্রেম চলে আসে, ভালোবাসা চলে আসে, উইলিংলি টাকাগুলো নিজে নিজে দিয়ে দিচ্ছে। কারণ এখন টাকা কেউ কালেকশন করতে যায় না, আগে কর্মীরা টাকা কালেকশন করতে যেত। এখন অটোমেশন হওয়ার কারণে সবকিছু ঘরে বসে নগদে, বিকাশে, রকেটে, যে কোনো কার্ড দিয়ে, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারছেন। যে কোনো ব্যাংক থেকে আপনার প্রিমিয়ামটা কোম্পানি কালেকশন করে নিয়ে আসতেছে বিএফটিএন এর মাধ্যমে। তার মানে প্রযুক্তিগত ডেভেলপমেন্টের কারণে এখন কিন্তু মানুষের আগ্রহটা অনেকটা বেড়েছে। এবং বীমাতে যে সুযোগগুলো গভর্নমেন্ট দিয়েছে অন্য কোথাও দেয়নি। আপনি একটা অর্থ বছরে বীমাতে যত টাকার প্রিমিয়াম রাখবেন, পুরো টাকাটার উপরে ট্যাক্স রিবিট পাবেন যারা ট্যাক্স পেয়ার। এবং ট্যাক্স পেয়ার কিন্তু সকলেরই হতে হবে। গভর্নমেন্ট সিস্টেম করে ফেলছে অলরেডি, এটা কিছুদিনের মধ্যে ইয়াতে যাচ্ছে। যখন প্রত্যেকটা মানুষের 3 নাম্বার থাকবে, আপনি ট্যাক্স পেয়ার হলে এখান থেকে রিবিট পাবেন। কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, পোস্ট অফিস আছে, ব্যাংক আছে, লিজিং কোম্পানি আছে, গভর্নমেন্ট রিকগনাইজ সবগুলো। কিন্তু ওইখানে 60,000 পর্যন্ত আপনি ট্যাক্স রিবিট পাবেন, এর বেশি টাকার উপরে ট্যাক্স রিবিট পাবেন না। কিন্তু একটা অর্থ বছরে বীমাতে যত টাকা রাখবেন পুরো টাকাটার উপরে, সেটা 60,000 নয়, 6 লাখ হোক, 6 কোটি হোক, পুরো টাকাটার উপরে আপনি ট্যাক্স রিবিট পাবেন। তাহলে গভর্নমেন্ট এই ফ্যাসিলিটিস কেন করছে? মানুষ যেন বীমামুখী হয়, প্রত্যেকটা মানুষ যেন কাভারেজের মধ্যে আসে, প্রত্যেকটা মানুষ যেন কাভারেজের মধ্যে থাকে। আর অনেকে হয়তো তাতেও বলবেন, দেখছি অনেকেই বলে ভাই বীমা তো টাকা দেয় না, আমার জুতার চামড়া শেষ হয়ে গেছে। এখন যে যুগ আসছে, ইচ্ছা থাকলেও এটা করার সুযোগ নাই। কারণ এখন যেদিনই ম্যাচিউর হচ্ছে সেই দিনই তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। বিশেষ করে
ফোর্থ জেনারেশনের কোম্পানিগুলো সার্ভিসের দিক দিয়ে খুব এগিয়ে আছে, এবং ফোর্থ জেনারেশনের কোম্পানিগুলো বাংলাদেশে বীমার ধারণাটাই চেঞ্জ করে ফেলছে। তার মধ্যে অন্যতম হলো আলফা ইসলামের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা লাস্ট 6 ইয়ার যাবত এই সার্ভিস এবং কমিটমেন্টের দিক দিয়ে 1 নম্বর পজিশনে আছে। এটা আমার কথা নয়, এটা গভর্নমেন্ট রিপোর্ট, পত্র পত্রিকা এগুলি আসে, বিভিন্ন টিভি নিউজে আসে, আপনারা একটু খেয়াল করলে এগুলি দেখতে পারবেন। মানে আমরা সার্ভিসের দিক দিয়ে কমিটমেন্টের দিক দিয়ে 1 নম্বর পজিশনে আছি। এবং এখন কি হয়েছে, ফোর্থ জেনারেশনের কোম্পানিগুলোর ভিতরে একটা কম্পিটিশন চলে আসছে, কে কত ভালো সার্ভিস দিবে, কে কত ভালো সার্ভিস দিয়ে ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করতে পারবে। আমাদের এখানে যাদের ম্যাচুরিটি হচ্ছে, পার্ট ম্যাচুরিটি হচ্ছে 2 মাস আগে ওই ক্লায়েন্টকে ফোন দিয়ে তার এখানে অ্যাকাউন্ট আপগ্রেড অ্যাকাউন্টটা নিয়ে এসে সঠিক ডেটে যেন তার অ্যাকাউন্টে টাকাটা চলে যায়। এখন আমাদের এই জন্য আমাদের ম্যানেজমেন্ট বলে, ভাই জুতা তো ক্ষয় হওয়ার কোনো সুযোগই নেই, আপনার জুতা পড়তেই হবে না, বিছানায় বসে থাকবেন, যেদিন ম্যাচিউর হয়েছে সকাল ব্যাংক খোলার পরে দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসছে, এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। তার মানে এইভাবে কাজগুলো করে যাচ্ছে। এই জন্য বলছি, আমি আসার কারণ কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকেই সিদ্ধান্ত নিয়েছে। আপনার এখানে যারা আসছেন বিশ্বাস করেন, হ্যালো, আমি বিশ্বাস ডিস্টার্ব করতেছে না, নিজে ধরো। আচ্ছা, আমি বিশ্বাস করি আপনারা আসলে আপনার কারণে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই সিদ্ধান্তটা নেবে, এবং আমি মনে করি আপনার এই সিদ্ধান্তটা আপনার এলাকার আপনার আত্মীয় স্বজনের প্রচুর মানুষ উপকৃত হবে, এবং প্রত্যেকের একটা নির্ধারিত অ্যাসেট তৈরি হবে। এটা কিন্তু একটা অ্যাসেট, এটা আমি থাকি আমি ভোগ করে যেতে পারবো, না থাকলেও আমার পরবর্তী জেনারেশন ভোগ করার সুযোগ পাবে। এই সুযোগ, এটি দিস ইজ কল কাভারেজ। এর জন্য বলছি, যারা আজকে নতুন আসছেন প্রয়োজনে আরো আলোচনা করেন, আরো বুঝেন, আরো জানেন, কোনো সমস্যা নেই। আমি অনেক জেনে শুনে সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি কেউ বলে বীমা টাকা দেয় না বা বীমা টাকা পাওয়া যায় না, এখন কিন্তু আমার হাসি পায়। কেন হাসি পায়? ওই সময় আমি বলছি, আর এখন হাসি পাচ্ছে কেন? আমি যখন জেনেছি তখন মনে হচ্ছে ওই ব্যক্তিটা এখনো এই তথ্যগুলো, আপডেট তথ্যগুলো ওনার কাছে নেই, না জানার কারণে উনি অনেক পিছিয়ে আছে। একটা দিন অনেক 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 বড় সময়। আমার এখানে একজন ইউনিট ম্যানেজার আছেন, উনি এক পলিসি হোল্ডারকে পলিসি করিয়েছিলেন, রাত্রেবেলা ওনার পলিসিটা কমপ্লিট করেছে, রাতের বেলা ওনার একদম ফর্ম ফিল আপ করে সবকিছু, এবং ওই ভদ্রলোক বলেছে যে আমি আগামীকাল পরে আইসেন, আমি আরো 2-1টা পলিসি করবো। ওনার পলিসিটা কিন্তু রেডি, একদম কমপ্লিট ফর্ম ফিল আপ করে, কিন্তু রাত্রে যেহেতু হয়েছে, অফিস কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। পরের দিন সকালবেলা যথারীতি অফিসে ফাইলটা জমা দিয়েছে, ওনার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে। কিন্তু আমাদের এখানে সিস্টেমটা হলো, প্রথম জমা দিবেন, অ্যাকাউন্ট ওপেন হবে, অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনি অ্যাকাউন্টে কি দিবেন, প্রিমিয়ামের টাকাটা জমা দিবেন। এখন ওই পরের দিন অ্যাকাউন্ট হয়েছে, ওনাকে জানানো হয়েছে যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখন টাকাটা কোম্পানির বিকাশ নাম্বারে অথবা কোম্পানির ইয়াতে টাকাটা পাঠিয়ে দেন। ওনাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে, উনি টাকা পাঠিয়েছে, কিন্তু অফিস বন্ধ হওয়ার পর রাত্র 11টার দিকে উনি টাকাটা বিকাশে পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছে? কোম্পানি অ্যাকাউন্টে পাঠিয়েছে। কিন্তু রাত্রে 11টায় কি ওনার অ্যাকাউন্টে জমা হবে? কখন জমা হবে? পরের দিন সকালবেলা। কিন্তু দুর্ভাগ্যবশত উনি রাত্রে 2টার পরে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কোম্পানি পরবর্তীতে টাকাটা রিটার্ন দিয়েছে, তার মানে ওনার পলিসি নাম্বারটা হয় নাই। সুস্থ মানুষ, এবং ইউনিট ম্যানেজার এখানে উপস্থিত আছে, ওনার সাথে দুষ্টামিও করে আসছে যে কি আপনি একটা পলিসি করতেছেন, বলছে ভাই আরো করবো, এখন একটা চালু করেন। দেখেন, আমরা অনেকেই বলি এখন না, পরে করব, ওই ব্যক্তিটা তো পরে করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি দিনের বেলা টাকাটা জমা দিত, পলিসি নাম্বারটা পড়ে যেত, তাহলে ওনার নমিনি, ওনার ওয়াইফ এখান থেকে 5 লক্ষ টাকার উপরে টাকা পেত। তাইলে এই ফ্যামিলি তো এই টাকাটা থেকে বঞ্চিত হচ্ছে ওনার সিদ্ধান্ত নিতে কয়েক ঘন্টা দেরি হওয়ার কারণে। এখন আমরা অনেকেই মনে করি যে ভাই এখনো বয়স আছে, এত তাড়াতাড়ি যাব না, সুস্থ আছি, যাব না। অনেকেরই বলি ভাই সহযোগী বীমা নেন, কয় না আমার সহযোগী বীমা লাগবে না। কেন? আমি অনেক সুস্থ, ভিতরে কি আছে কেউ জানি না। এই জন্য বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা একদম নতুন আসছেন, বিশ্বাস করেন যার মাধ্যমে আসছেন ভালো একটা জায়গায় নিয়ে আসছে, ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যেই প্ল্যাটফর্ম, যে কোম্পানিটা ইন্স্যুরেন্স সেক্টরকে নেতৃত্ব দিচ্ছে। এবং আমাদের এখানে যে ব্যক্তিটা রাওয়ার হিসেবে কাজ করছে, আমাদের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর
নুর আলম সিদ্দিকী অফিসার, উনি একটা জীবন্ত কিংবদন্তি। উনি বিমা জানতা একটা লোক। এই বিমা জানতা লোক আমাদের রাহাবার হিসাবে আমাদের সাথে কাজ করছে এবং আমরা আশা করি আমরা ভালো একটা পজিশন এখন আছি, আরো ভালো করব ওনার নেতৃত্বে। আপনারা যারা নতুন আসছেন তাদের কাছে এই আহ্বান জানিয়ে আপনারা আমাদের সাথে আসেন। আপনারা আসলে আপনার এলাকার, আপনার জানাশোনা বহু মানুষ এই কাভারেজের মধ্যে আসার সুযোগটা পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।